বছরটা ছিল 1844। ব্রিটিশ শাসনাধীন বাংলায় ছিল বিশাল বিশাল জমিদারি, ঘন বন এবং আঁকাবাঁকা নদীর দেশ। ইছামতি নদীর তীরে অবস্থিত প্রত্যন্ত কালীগঞ্জ গ্রামে এক ভয়াবহ ভয় মানুষকে আঁকড়ে ধরেছিল। ডাকাতদের ভয়ে এরা কোনো সাধারণ চোর ছিল না। এরা ছিল নির্মমদস্যু। কালো ধুতি পরে, তাদের মুখ ছাই মাখা, তারা যেখানেই যেত সেখানেই আতঙ্ক ছড়িয়ে দিত। এই দলের নেতা ছিল ভোলা ডাকাত, যার নাম শুনলেই মায়েরা তাদের সন্তানদের জড়িয়ে ধরে রাখত। এক ঝড়ো রাতে, যখন চাঁদ ঘন বর্ষার মেঘের আড়ালে লুকিয়েছিল, কালীগঞ্জের গ্রামবাসীরা তাদের কুঁড়ে ঘরের ভেতরে বসে শিয়ালের দূর থেকে চিৎকার শুনতে পাচ্ছিল। হঠাৎ গ্রামে একটা তীব্র শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হলো। এটা ছিল ডাকাতদের ভয়ঙ্কর সংকেত। কেউ কিছু বলার আগেই বাইরের অন্ধকার জ্বলন্ত মশালের আলোয় প্রাণবন্ত হয়ে উঠল। দ্রুতগতির পদধ্বনি, ধাতুর ঝনঝন শব্দ এবং গ্রামবাসীদের ভয়াবহ চিৎকার রাতের শান্তি ভেঙে দিল। ভোলা ডাকাত এবং তার লোকেরা জমিদারের বিশাল প্রাসাদে ঢুকে পড়ল, যেখানে সোনা, রূপা এবং রত্নপাথরের ধন লুকিয়েছিল। ডাকাতদের সাথে রক্ষীদের কোনো তুলনাই ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের বেঁধে গলায় ফাঁস দেয়া হলো। তাদের অস্ত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল। ভোলা ডাকাত দৈত্যের মতো প্রাসাদের মধ্য দিয়ে হেঁটে গেল। তার বাঁকা ছোড়াটি মশালের আলোয় জ্বলজ্বল করছিল। জমিদার হরিনারায়ণ চৌধুরী তার সামনে কাঁপতে কাঁপতে বললেন, আমাদের ছাড় দিন ডাকাতজি। তিনি অনুনয় করলেন, যা খুশি নিয়ে যান, কিন্তু আমার পরিবারের ক্ষতি করবেন না। ভোলার রেখাযুক্ত চোখ হুমকিতে জ্বল জ্বল করে উঠল। আমরা যা খুশি নিয়ে যাই বাবু, কিন্তু আজ রাতে আমরা সবকিছুই নিয়ে যাব। তার লোকেরা বাড়ি লুটপাট করে সোনার মুদ্রা, রেশমের শাড়ি এবং অমূল্য জিনিসপত্র সিন্দুক টেনে বের করে আনে। কিন্তু ভোলা ডাকাত সন্তুষ্ট হননি। তিনি জানতেন যে জমিদাররা সবসময় গোপনে কিছু লুকিয়ে রাখেন। হাসি দিয়ে তিনি জমিদারের ছেলের, 10 বছরের ছেলের কবজি ধরেন। বাকি জিনিসগুলো কোথায় আছে বলো, না হলে আমি ছেলেটির গলা কেটে ফেলব। জমিদারের মুখ বেয়ে অশ্রুধারা বইতে লাগল। কাঁপতে কাঁপতে তিনি পূজা কক্ষের পিছনে একটি লুকানো কক্ষের দিকে ইঙ্গিত করলেন। ডাকাতরা খুঁজে পেল, লোহার রড দিয়ে তা ভেঙে ফেলল। ঝলমলে সোনার দৃশ্য দেখে তাদের মন ভরে গেল এবং তাদের বিজয়ের ধ্বনি সারা রাত ধরে বাজল। তারা যখন চলে যাচ্ছিল, তখনই মন্দিরের একটি ঘণ্টা জোরে বেজে উঠল। বাতাস ভয়ঙ্করভাবে স্থির হয়ে গেল। ঠান্ডা বাতাস ঘরের মধ্য দিয়ে বয়ে গেল, মশালগুলো ঝিকিমিকি করে উঠল। পূজা কক্ষে কালীর মূর্তিটি অস্বাভাবিক আলো বিকিরণ করছিল বলে মনে হচ্ছিল। ভোলা ডাকাত সাধারণত নির্ভীক। তার মেরুদণ্ডে একটা কাঁপুনি অনুভব করল। জমিদারের স্ত্রী, যিনি নীরবে প্রার্থনা করছিলেন, হঠাৎ উঠে দাঁড়ালেন। তুমি মা কালীর ঘর অপবিত্র করেছ, তিনি ঠান্ডা গলায় বললেন। তুমি তার ক্রোধ থেকে রেহাই পাবে না। ডাকাতরা হেসে উঠল, কিন্তু তাদের হাসি ক্ষণস্থায়ী। নদী থেকে এক অদ্ভুত কুয়াশা উঠল। বাইরের শিয়ালদের চিৎকার চুপ হয়ে গেল এবং তারপর একে একে ডাকাতরা পড়ে যেতে লাগলো, তাদের গলা চেপে ধরে। হাঁপাতে হাঁপাতে ভোলা ডাকাত দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা ভারী হয়ে গেল। তার দৃষ্টি ঝাপসা এবং সে পড়ে গেল। শেষ যা সে দেখতে পেল তা হলো কালীর মূর্তি, তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল। ভোরের দিকে গ্রামবাসীরা দেখতে পেল যে প্রাসাদটি লুট হয়ে গেছে, কিন্তু ডাকাতরা উঠোনে প্রাণহীন অবস্থায় পড়ে আছে। কেউ কেউ বিশ্বাস করেছিল যে এটি বিষ পানের ফলে, অন্যরা বলল ঐশ্বরিক শাস্তির কথা। ভোলা ডাকাত সম্পর্কে তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি। কেউ কেউ বলে নদী তাকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে। আবার কেউ কেউ বলে তার আত্মা এখনো ইছামতির তীরে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, আর কখনো কোনো ডাকাত কালীগঞ্জে পা রাখার সাহস করেনি।